হ্যালো বন্ধুরা, আমি রাজা ঘোষ তোমাদের প্রত্যেককেই বাংলা ডিফেন্স একাডেমিতে স্বাগত জানাই। তো আজকে কিন্তু আমি আবার উপস্থিত হয়েছি হিন্দির একটি খুবই গুরুত্বপূর্ণ ক্লাস নিয়ে। তো দেখো, আজকের যে ক্লাসটি এটি কিন্তু আমাদের বলতে পারো যে হিন্দির ওভারঅল হচ্ছে 20 নাম্বার ক্লাস, ঠিক আছে। আর আজকের এই 20 নাম্বার ক্লাসে আমি কিন্তু আলোচনা করতে চলেছি হিন্দি কারক নিয়ে। তো আজকের এই ক্লাসে কিন্তু কারক নিয়ে আমি বিস্তারিতভাবে আলোচনা করব, কারণ কারক থেকে কিন্তু মাঝে মাঝে আমরা এই এসএসসি জিডির এক্সামে কিন্তু আমরা প্রশ্ন দেখতে পারি। তো এই টপিকটা কিন্তু আমরা আজকে করব, কেমন। আর তোমরা যারা আজকে প্রথম দেখছো এই ক্লাসটি হিন্দির, তাদের উদ্দেশ্যে বলবো যে এর আগে কিন্তু আমি 19টি ক্লাস করিয়েছি, তোমরা অবশ্যই সেই ক্লাসগুলো দেখে নেবে এবং এই ক্লাসের শেষে আমি প্লেলিস্ট দিয়ে দেবো, তোমরা চাইলে সেখান থেকেও ক্লাসগুলো দেখে নিতে পারবে। আর তোমরা আশা করি প্রত্যেকেই জানো যে 2026-এর এসএসসি জিডি এক্সামকে কিন্তু ফোকাস করে আমরা আমাদের এই ইউটিউব চ্যানেলের মাধ্যমে কিন্তু নেতাজি সুভাষ ব্যাচ লঞ্চ করেছি এবং এই ব্যাচের আন্ডারেই কিন্তু আমরা এসএসসি জিডির সমস্ত যে সিলেবাস তা কিন্তু কমপ্লিট করাচ্ছি। হিন্দি, জিকে, ম্যাথ, রিজনিং সমস্ত কিছু, কেমন। আর ক্লাসগুলো কিন্তু পুরোপুরি আমরা রুটিন ওয়াইজ কিন্তু করাচ্ছি, ঠিক আছে। সপ্তাহে কিন্তু প্রায় বলতে পারো প্রত্যেক দিনই কিন্তু আমরা ক্লাস দিচ্ছি 2026-এর এসএসসি জিডি এক্সামকে ফোকাস করে। তো সেই জন্য তোমাদের যারা রয়েছো একদমই নতুন আমাদের এই চ্যানেলে, যারা তোমরা এখনো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, তারা কিন্তু অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবে, ঠিক আছে। তাতে করে যখনই আমরা নতুন কোনো ক্লাস দিব তোমাদের কাছে কিন্তু নোটিফিকেশন পৌঁছে যাবে। তো এইবার তোমাদের সামনে ক্লাসটি শুরু করার আগে প্রথমে আমি তোমাদের ক্লাসের রুটিনটা একটু দেখিয়ে দিই। যারা তোমরা নতুন আছো, যারা তোমরা আগে থেকে ক্লাস করছো তারা তোমরা প্রত্যেকেই জানো। যারা তোমরা একদমই নতুন, তোমরা এটার স্ক্রিনশট নিয়ে রাখো। দেখো, আমরা কিন্তু রবিবার থেকে একদম শনিবার প্রায় কিন্তু প্রত্যেক দিন ক্লাস দিচ্ছি, শুধুমাত্র এখন বৃহস্পতিবারটা কিন্তু আমাদের ক্লাস আপাতত বন্ধ থাকে বা ক্লাসটা কিন্তু দেওয়া হয় না, ঠিক আছে। আর বাকি কিন্তু প্রত্যেক দিনই ক্লাস হয়। আর এখানে যেমন দেখতে পাচ্ছ রবিবার সকাল 9টার সময় কিন্তু হিন্দির ক্লাস, আর বুধবার কিন্তু সকাল 9টার সময় কিন্তু কি আছে, হিন্দির ক্লাস রয়েছে, কেমন। আর টাইমগুলো অবশ্যই দেখে নিবা। টাইম কিন্তু 3টা টাইম দেওয়ার আছে, সকাল 9টা, দুপুর 12টা আর হচ্ছে সন্ধ্যা 7টা। এই 3 টাইমে কিন্তু আমাদের ক্লাস আসে, ঠিক আছে। পলিটি, তারপরে হচ্ছে আমাদের অর্থনীতি, রিজনিং, অঙ্ক, ভূগোল যা কিছু সব কিন্তু করানো হচ্ছে, কেমন। তো অবশ্যই তোমরা কিন্তু আমাদের এই চ্যানেলটিকে ফলো করবে। আর তার সঙ্গে সঙ্গে বলে রাখি, যারা তোমরা চাচ্ছ যে না একটা পেইড ব্যাচ, তাই না, তো পেইড ব্যাচেরও কিন্তু আমাদের রয়েছে। তো 2026-এর জিডি এক্সামকে কিন্তু ফোকাস করে আমরা অনলাইনে কিন্তু কার্গিল নামে একটি ব্যাচ লঞ্চ করেছি, ঠিক আছে। এটা কিন্তু এখনো অ্যাডমিশন চলছে, পুরোপুরি একটা অনলাইন ব্যাচ। আর এই অনলাইন ব্যাচে কিন্তু তোমাদের ক্লাস পাওয়া হচ্ছে, লাইভ ক্লাস পাবা, সেই লাইভ ক্লাস পরবর্তীকালে রেকর্ডেড হিসেবে তোমরা পেয়ে যাবা, পিডিএফ নোটস পাবা এবং এখানে কিন্তু সেকশনাল এবং ফুল মক টেস্টও তোমরা পেয়ে যাবা। আর এই যে কার্গিল ব্যাচ, এই ব্যাচের কিন্তু প্রাইস আমরা একদমই কম রেখেছি তোমাদের সুবিধার্থে, মাত্র কিন্তু 599 টাকা, ঠিক আছে। একদম কিন্তু কম আমরা এখানে রেখেছি। আর এই তোমরা 599 টাকা দিয়ে কিন্তু তোমরা ম্যাথ, হিন্দি, রিজনিং, জিকে, জিএস সমস্ত কিছুই কিন্তু একবারই পেয়ে যাবে। তোমাকে কিন্তু আলাদা আলাদা করে আর খোঁজার কোনো জায়গায় দরকার নেই। 599 তুমি কিন্তু সমস্ত কিছু এখানে পেয়ে যাবা, ঠিক আছে। আর এবার যারা তোমরা কোর্সটি নিতে তারা ইচ্ছুক, তারা অবশ্যই নিচে দেওয়া এই 2 নম্বরে তোমরা যোগাযোগ করবে, ঠিক আছে। যদি কোনো ডাউট থাকে বা বুঝতে অসুবিধা হয় অবশ্যই তোমরা এই নিচের 2 নম্বরে কল করবে, বোঝা গিয়েছে। তো এইবার আমাদের যেটা মেন আলোচনার বিষয় সেটা হচ্ছে কারক। আমি আগেই বলেছি আজকের কিন্তু ক্লাসে আমি কারক নিয়ে আলোচনা করব, কারণ কারক থেকে কিন্তু অনেক ধরনের প্রশ্ন আসে, কেমন। বিভিন্নভাবে ঘুরিয়ে ফিরিয়ে কিন্তু প্রশ্ন দেয়। তো সেই জন্য যেহেতু প্রশ্ন আসে, টপিকটা কিন্তু আমাদের ছাড়লে একদমই চলবে না, আমাদের কিন্তু অবশ্যই জিনিসটাকে খুব ভালো করে বুঝতে হবে। আর তোমরা ক্লাসটা একদম শুরু থেকে শেষ পর্যন্ত দেখবে, কোনো স্কিপ করবে না, তাহলে আশা করি তোমাদের কারক আর নিয়ে কোনো সমস্যা থাকবে না। আর কারক জিনিসটা আমি বলবো না যে একদমই নতুন, কারণ কারক কিন্তু তোমরা প্রত্যেকেই করেছো। যেমন তোমাদের ক্লাস 10-এ কিন্তু কারক থাকে, তাই না, 9-10 থেকে মোটামুটি কারক কিন্তু চলে আসে। তো সেই কারকটাই সেই কারকের মতনই প্রায় ধারণা, তবে বাংলার হিন্দির ক্ষেত্রে একটুখানি ভাগের মধ্যে ব্যাপার থাকে। যেমন বাংলার ক্ষেত্রে 6টি ভাগ, আর আমরা কিন্তু হিন্দির ক্ষেত্রে পাই হচ্ছে
8টা ভাগ। কেমন? তো প্রথমে আমরা কারক জিনিসটা কি তা আলোচনা করব, তারপরে কারকের যে ভাগগুলো সেগুলো আলোচনা করব। এবং কারক করতে গেলে তোমরা প্রত্যেকেই জানো কারকের সঙ্গে কিন্তু আমরা জানতে হয় বিভক্তি, তাই তো? কারকের সঙ্গে জানতে হয় কি? বিভক্তি। তোমরা নাম শুনেছো বিভক্তি, তাই না? তো কারক বিভক্তি সমস্ত বিষয়ে কিন্তু আলোচনা করব, কি করে প্রশ্ন হয় পুরোপুরি কিন্তু উদাহরণ দিয়ে আমি তোমাদের বোঝাবো। ক্লাসটা একদম পুরোটা দেখো, আশা রাখছি কোনো রকম তোমাদের ডাউট থাকবে না। প্রথমে দেখবো আমরা কারকের সংজ্ঞা। কারক জিনিসটা কি, কারক কাকে বলে তা প্রথমে আমাদের বুঝতে হবে। দেখো এখানে বাংলায় আমি লিখে দিয়েছি বিস্তারিতভাবে যে কোনো বিশেষ্য, বিশেষ্য তোমরা ভালো করেই জানো ইংলিশে এটাকে বলে নাউন, মানে নামপদ, তাই তো? আর সর্বনাম মানে হচ্ছে প্রোনাউন, নামের পরিবর্তে যে বসে, তাই তো? তো কোনো বিশেষ্য বা সর্বনাম, সেটা কোনো বিশেষ্য হতে পারে কিংবা সর্বনাম হতে পারে, কোনো বিশেষ্য বা সর্বনামের যে রূপ বাক্যের অন্যান্য শব্দের সাথে তার সম্পর্ক প্রদর্শন করে তাকেই কারক বলে। সোজা ভাষায় বলতে গেলে বাক্যে একটা বাক্য থাকবে, বাক্যের মধ্যে থাকবে বিশেষ্য বা সর্বনাম। এই বিশেষ্য বা সর্বনাম কি করবে? বাক্যের যে বাকি অংশ, স্পেশালি হচ্ছে ক্রিয়াপদ বলতে পারো, বাক্যের বাকি অংশ বা ক্রিয়াপদের সঙ্গে যে সম্পর্ক প্রদর্শন করবে তাকেই আমরা বলবো কারক। একটা বাক্য, বাক্যের মধ্যে থাকবে কি? বিশেষ্য অথবা সর্বনাম, যে কোনো একটা মনে করে থাকলো। এইবার বাক্যে থাকা এই বিশেষ্য কি করবে? বাক্যে থাকা অন্যান্য শব্দের সঙ্গে কি সম্পর্ক, অন্যান্য শব্দ বা তোমরা কিন্তু দেখবা যে বিশেষ্য বাক্যে থাকা ক্রিয়াপদের সঙ্গে সম্পর্ক প্রদর্শন করবে, তাকেই কিন্তু আমরা বলবো হচ্ছে কি কারক। যদি এরপরেও না বোঝো তোমরা আরেকটু ভিডিওটা দেখো, আশা করি প্রত্যেকে তোমরা বুঝতে পারবে। ঠিক আছে, দেখো আমি একটা উদাহরণ দিয়েছি হিন্দিতে, ওটা বাংলায় আগে তোমাদের লিখে একটু বুঝিয়ে দিই। আমি একটা বাক্য লিখি, কি লিখলাম? ঠিক আছে, প্রথমে দেখো একটা বাক্য দিয়ে তোমাদের বোঝাই, তারপরে দেখো বুঝতে পারছো কিনা। রাম রাবণকে হত্যা করে। এবার এখানে যদি বলে কোনো একটা পদের নিচে দাগ দিয়ে যে রাম রাবণকে হত্যা করে, তো এখানে দেখো রাবণ কিন্তু একটা শব্দ বলতে পারো, আর কে হচ্ছে একটা বিভক্তি, বাংলা দিয়ে যেহেতু করাচ্ছি সেজন্য হচ্ছে কি কে হচ্ছে বিভক্তি। রাম রাবণকে হত্যা করে, তো বললো এটা কোন কারক? তাহলে কোন কারক বাংলায় বললে কিন্তু আমাদের বলতে হবে, যেমন দেখো রাবণ কি একে যেহেতু হত্যা করছে, তার মানে কি রাম যেই কাজটা করছে, হত্যা করা কাজটা, এর প্রভাব কার ওপর গিয়ে পড়ছে? রাবণের ওপর। তো আমরা কি জানি? যে কাজ করে সে হচ্ছে কর্তা, যার ওপর কাজের প্রভাব পড়ে সে হচ্ছে কি কর্ম, ইংলিশে বললে অবজেক্ট। তাহলে এখানে যেহেতু কর্মের নিচে সরাসরি দাগ, আর এখানে যেহেতু একটা বিভক্তি আছে কে, তাই তো আমাদের কর্তার করা কাজের প্রভাব সরাসরি পড়লো একজন ব্যক্তির ওপর, রাবণের ওপর। তাহলে এটা কি কাজের প্রভাব যার উপর পড়লো সে কর্ম। এবার এর নিচেই দাগ আছে, আসে হচ্ছে কি বিভক্তি, তাহলে এটা হচ্ছে কি কর্মকারক। কি কারক? কর্মকারক। ঠিক আছে, তো কারক এই যে মনে করো এটাও তো একটা বিশেষ্য, এর সঙ্গে বিভক্তি যোগ আছে, তো এর সঙ্গে বাকি শব্দগুলোর সম্পর্ক বা ক্রিয়াপদের সম্পর্ক, ক্রিয়াপদের সম্পর্কটা কি? ক্রিয়াপদের প্রভাব এর উপর পড়ছে, তাই তো? তো এইরকম করেই কিন্তু কারকগুলো হয়। এবার তোমাকে যেমন এখানে রাবণের নিচে দাগ দিয়েছে, রাবণকে, এবার অনেক সময় তোমার রামের নিচেও দাগ থাকবে, তাহলে এই বাক্যে যদি রামের নিচে দাগ থাকে তাহলে কোন কারক হবে? তাহলে কর্তৃকারক হবে। কেন? কারণ এখানে রাম যেহেতু সরাসরি কাজটা করছে, তাই তো, তো কর্তৃকারক, তার সঙ্গে সঙ্গে বিভক্তি হবে শূন্য, কারণ দেখো রামের সঙ্গে কিন্তু কে কিংবা অন্য কোনো বিভক্তি কিন্তু নেই। আমরা জানি বাংলায় কিন্তু কে, তারপর হচ্ছে রে, তাই না, এর, এগুলো কিন্তু বিভক্তি হয়। তো এখানে কোনো বিভক্তি নেই, কিন্তু এখানে সরাসরি আমরা দেখতে পাচ্ছি যে রাম হচ্ছে হত্যা করার কাজটা করছে, তো সেই জন্য আমরা বলতে পারি রামের নিচে দাগ দেওয়া থাকলে যেটা হচ্ছে কর্তা, মানে হিন্দিতে বললে হবে কর্তাকারক, বাংলায় বললে হবে কর্তৃকারক। তো এইরকম করেই কিন্তু আমরা জিনিসগুলো করতে হয়। আর দেখো এখানে জিনিসটা আমি আবারও বলছি সংজ্ঞা দিয়ে, যে বিশেষ্যের সঙ্গে এটা পুরো একটা বাক্য, তো এই বাক্যে থাকা বিশেষ্য, বিশেষ্যের সঙ্গে বাকি শব্দগুলোর সম্পর্ক নির্দেশ যে করা, এটাকেই কারক বলে। অথবা এই শব্দটার সঙ্গে ক্রিয়াপদের যে সম্পর্ক, এটা সম্পর্ক প্রদর্শন করে, এটাকেই আমরা কারক বলি, তাই না? এই হচ্ছে ব্যাপার। এইবার আমাদের কিন্তু যেহেতু হিন্দিটা আমরা শিখি, তো হিন্দিটার মধ্যে আবার ফিরে আসতে হবে। তো হিন্দির কতগুলো কারক রয়েছে, এখনও যাদের ডাউট আছে তোমরা ভিডিওটা দেখো,
আরও তোমাদের ডাউট ক্লিয়ার হয়ে যাবে। যদি আশা করি কারো ডাউট থাকে মানে নেই এখন আর, যদিও থাকে তোমরা একটু দেখো আর একটু ভিডিওটা, তোমরা কিন্তু সমস্ত কিছু বুঝে যাবে। দেখো এবার কি আছে, হিন্দিতে আমরা যেহেতু হিন্দি শিখছি, তো হিন্দির কথাই আমি বলবো তোমাদের, আমি জাস্ট বোঝানোর জন্য বাংলাটাকেও নিয়ে আসলাম, ঠিক আছে। তো এখানে আবার আমরা সরাসরি কিন্তু হিন্দির কথায় চলে আসব, যে হিন্দিতে কত প্রকার আছে। হিন্দিতে কিন্তু 8 প্রকারের কারক আছে। কি কি কারক? কর্তা, কর্ম, করণ, ঠিক আছে, সম্প্রদান, অপাদান, সম্বন্ধ, অধিকরণ আর হচ্ছে কি সম্বোধন। এই কিন্তু মোট আমাদের 8টা কিন্তু কারক রয়েছে। কর্তা, কর্ম, করণ, সম্প্রদান, অপাদান, সম্বন্ধ, অধিকরণ আর হচ্ছে কি সম্বোধন। এই কিন্তু আমাদের 8 প্রকারের কিন্তু কি রয়েছে, হিন্দিতে কারক রয়েছে। বাংলা কথা বলতে গেলে বাংলা কিন্তু 6টি। কেমন? তো আমরা কিন্তু এই 8 প্রকারের যে কারক রয়েছে তা নিয়ে কিন্তু আলোচনা করব। আর একটা জিনিস মনে রাখবা, কারক করতে গেলে কিন্তু আমাদের কি করতে হবে? কারক করতে গেলে কিন্তু আমাদের অবশ্যই বিভক্তি জানতে হবে। বিভক্তি মনে রাখলে কারক কিন্তু সেকেন্ডের মাথায় কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে বের হয়ে যাবে। সেকেন্ডের মাথায় আমাদের কিন্তু বের হয়ে যাবে উত্তর যে কোন কারক। এবার তারপরেও অনেক রকম এখানে আমি ট্রিক্স তোমাদের দিব, যাতে করে তোমাদের কোনো রকম বুঝতে অসুবিধা হবে না। তো চলো দেখে নিই এবার 8 প্রকারের কারক। প্রথমে তোমাদের সামনে জিনিসটাকে আমি একটু সংক্ষেপে আমি তুলে ধরেছি, কারণ জিনিসটা যেহেতু অনেকের কাছে মনে হয় যে কারক জিনিসটা কঠিন, তো আমি কিন্তু তোমাদের সামনে একদম সংক্ষিপ্তভাবে তুলে ধরেছি। আর সংক্ষিপ্ত বলে কিন্তু এই না যে এটা পড়লে হবে না, এটা পড়লে কিন্তু বেশিরভাগটাই তুমি জেনে যাবা। কেমন? তো দেখো এখানে কিন্তু আমি নাম্বারিং করে দিচ্ছি, কর্তা, কর্ম, করণ, সম্প্রদান, অপাদান, সম্বন্ধ, অধিকরণ আর হচ্ছে কি সম্বোধন। দেখো এটা হচ্ছে কি আমাদের কারক, এগুলো হচ্ছে কি কারক, এবং এই কারকের পাশাপাশি দেখো এর বিভক্তি আছে। তো বিভক্তি জিনিসটা কি? দেখো বিভক্তি হচ্ছে বলতে পারো বর্ণের সমষ্টি। বর্ণের কি বললাম? সমষ্টি, ঠিক আছে, কিংবা কোনো বর্ণ হতে পারে, বর্ণের একটা বর্ণ দিয়েও হয়। তো এই যে বর্ণের সমষ্টি, এরও কিন্তু কাজ কি করবে? এরও কিন্তু কাজ হচ্ছে শব্দের সঙ্গে যুক্ত হয়ে সেই শব্দের সঙ্গে বাকি শব্দের সম্পর্ক দেখাবে। আমরা কিছুক্ষণ আগে দেখলাম না রাবণ কে, তো রাবণ হচ্ছে মেন শব্দ, তার সঙ্গে কে যুক্ত হয়েছে, তো সেই কে যুক্তটা যে হলো ওটাই কিন্তু আমাদের হচ্ছে বিভক্তি। আর বিভক্তি যোগ হয়ে কিন্তু কি করবে? সেও কিন্তু বাকি শব্দগুলো, বাক্যে থাকা বাকি শব্দগুলোর সঙ্গে সম্পর্ক বোঝাবে। তো আমাদের কিন্তু এই হিন্দির কারক করার ক্ষেত্রে এই বিভক্তিগুলো খুব গুরুত্বপূর্ণ। যে কর্তা হলে বিভক্তি থাকবে নে, কর্ম হলে বিভক্তি থাকবে হচ্ছে কো, করণ হলে বিভক্তি থাকবে হচ্ছে কি সে, সম্প্রদান হলে কো বা কে লিয়ে, অপাদান হলে সে, সম্বন্ধ হলে কাকে কি না নি নে, বিভক্তি থাকবে এগুলো। অধিকরণ থাকলে মে অথবা কি পর, সম্বোধন থাকলে হবে হে, আরে, আজি, তাই না? এগুলো কিন্তু সব তোমাদের বিভক্তি। বিভক্তিগুলো তোমাদের মুখস্থ করতে হবে। বিভক্তি জানলে কিন্তু সেকেন্ডের মাথায় তোমরা কারক করতে পারবে। এবার এখানেও কিছু ডাউট আছে, কিছু সমস্যা আছে। কিরকম সমস্যা? যেমন তোমরা লক্ষ্য করতে পারছো যে এইখানে কিন্তু আমাদের কিছু কিছু বিভক্তি সেম আছে। যেমন কো, কো বিভক্তি কোথায় আছে? কর্মকারকেও আছে, আবার সম্প্রদান কারকেও আছে। তাহলে কি করে বুঝবো? তো দেখো কোনো ঘাবড়ানোর বিষয় নেই। দেখো আমি পাশে সমস্ত কিছু অর্থ দিয়ে দিয়েছি, অর্থগুলো একটু পড়ো, তাহলে কোনো রকম ডাউট থাকবে না। দেখো কর্তা যে আমাদের কারক, তা দিয়ে কি কর্তা মানে কি সাবজেক্ট, মানে যে কাজ করে। কিছুক্ষণ আগে আমি দেখলাম না রাম, রাম হচ্ছে কর্তৃকারক, বাংলায় বললে আর হিন্দিতে বললে কর্তাকারক। তো যে কাজ করে সেই হচ্ছে কর্তৃকারক। আর এখানে থাকবে হচ্ছে কি নে বিভক্তি, ঠিক আছে। কর্ম, কর্ম মানে কি বলেছিলাম? রাবণকে কাজের প্রভাব যার উপর পড়ে, দেখো বলা আছে যার উপর কাজের প্রভাব পড়ে, যার উপর কাজের প্রভাব পড়ে সেই শব্দের নিচে যদি দাগ দেওয়া থাকে তাকেই আমরা বলবো হচ্ছে কর্মকারক। ইংলিশে যেটাকে বলি আমরা কি অবজেক্ট, তাই না, যার উপর কাজের প্রভাব পড়ে। সেম ভাবে করণ, করণ মানে যার মাধ্যমে কর্তা কাজ করে। কি বললাম? যার মাধ্যমে কর্তা কাজ করে। তাহলে সে আর হচ্ছে কি দ্বারা বিভক্তি এখানে থাকবে। যার মাধ্যমে কর্তা কাজ করে, যার মাধ্যমে কর্তা কাজ করবে সেই মাধ্যমের নিচে যদি দাগ দেওয়া থাকে ওটাই হবে আমাদের হচ্ছে কি করণ কারক, ঠিক আছে। আচ্ছা, এরপরে কি আছে? এরপরে আছে আমাদের সম্প্রদান। তো এইখানে হচ্ছে মেন আমাদের সমস্যা, কিন্তু সমস্যার কিছু নেই, কনসেপ্ট জানতে হবে। যদি আমাদের কর্ম হয়, কর্ম হলে যার উপর কাজের প্রভাব পড়বে তাকে কর্ম বলবো,
তাই তো? কিন্তু সম্প্রদান হলে কি হবে? যার জন্য কাজ করা হয়, যার জন্য কাজ করা হয়। কি বললাম? যার জন্য কাজ করা হয়, বা বলতে পারো সম্প্রদান মানে এখানে কিন্তু কোনো কিছু দান করা অর্থও কিন্তু বোঝায়। কোনো কিছু দান করা অর্থে, ঠিক আছে, সাবজেক্ট যার জন্য কাজ করছে এইরকম বোঝালে হয় হচ্ছে কি কো বিভক্তি, মানে হচ্ছে সম্প্রদান কারক। কিন্তু যদি কাজের প্রভাবের কথা থাকে, কাজের প্রভাব যদি তোমাকে বোঝায়, তাহলে সেটা কিন্তু হয়ে যাবে কি কর্মকারক। তো বিভক্তি দেখে কিন্তু আশা করি এখন কোনো সমস্যা তোমাদের নেই। কাজের প্রভাব যদি পড়ে তাহলে সেটা হচ্ছে কর্মকারক। আর যদি মনে করো বিভক্তি থাকে কো, কিন্তু সেখানে বা সেই বাক্য দিয়ে দেখাচ্ছে যে কর্তা কারোর জন্য কাজ করছে বা কোনো কিছু দান করা বোঝাচ্ছে, তাহলে কিন্তু কো বিভক্তি থাকা মানে সেটা হচ্ছে কি সম্প্রদান নাকি কর্ম। বোঝা গিয়েছে? আচ্ছা, এরপরে কি? এরপরে আসে অপাদান। তো অপাদানের মধ্যেও দেখো সে, আবার করণের মধ্যেও কি সে। তো দেখো এর মধ্যে কোথায় পার্থক্য আছে? অবশ্যই পার্থক্য আছে, পার্থক্য ছাড়া তো হবে না, তাছাড়া তো কনফিউজড হয়ে যাবো আমরা। তো বুঝতে হবে বা বাক্য দেখে বুঝতে হবে আমাদের, সেটাকে ভালো করে পড়ে নিয়ে বুঝতে হবে। যদি বিভক্তি থাকে সে, যদি এবার বাক্যটা পড়ে মনে হচ্ছে কোনো কিছু বিচ্ছেদ হওয়া, কোনো কিছু উৎপন্ন হওয়া বোঝাচ্ছে, তাহলে হবে অপাদান কারক। আর যদি বাক্যের মধ্যে থাকে বিভক্তি হচ্ছে কি সে, এবং যদি বাক্যটা পড়ে তোমার মনে হয় যে কর্তা কোনো কিছুর মাধ্যমে কাজ করছে, তাহলে কিন্তু হবে কি, তাহলে কিন্তু হয়ে যাবে কি করণ কারক। ঠিক আছে? তো এটাই কিন্তু তোমাদের মাথায় রাখতে হবে। এরপরে কি আছে? সম্বন্ধ। তাহলে এখানে কি বোঝাবে? অন্যান্য পদের সঙ্গে সম্বন্ধ বা সম্পর্ক বোঝাবে। আর এই সম্পর্ক বোঝানোর জন্য কে কে আসবে? কা, কি, কে, না, নি, নে, এগুলো কিন্তু সম্পর্ক স্থাপন করার জন্য আসবে। আর এগুলোকে আমরা বলবো হচ্ছে কি সম্বন্ধ কারক। ঠিক আছে? এরপরে কি অধিকরণ। অধিকরণের মধ্যে আসে কি হচ্ছে মে আর হচ্ছে কি পর। মে আর হচ্ছে কি পর। এখানে কিন্তু মেনলি ক্রিয়া স্থান, ক্রিয়ার কাল, ক্রিয়ার পদ্ধতি কিন্তু বোঝাবে। ক্রিয়া কাজের স্থান, কাজের পদ্ধতি, তাই না, কাজের কাল, এগুলো কিন্তু বোঝাবে। বিভক্তি থাকবে কি? বিভক্তি থাকবে হচ্ছে মে আর হচ্ছে পর। লাস্ট কি আছে? সম্বোধন। ঠিক আছে? সম্বোধন মানে আমরা যেরকম কাউকে ডাকি বা ডাকার জন্য যে আমরা মনে করো যে শব্দগুলো ইউজ করি, তাই না, যেমন হে, আরে, আজি, এগুলো দিয়ে কিন্তু কাউকে আমরা ডাকি বা ডেকে আনার জন্য কিন্তু মানে ব্যবহার করি। হে, আরে, আজি, তাই না? তো এগুলো হচ্ছে সম্বোধন, কাউকে আমরা সম্বোধন করি, আরে, হে, এগুলো দিয়ে কিন্তু সম্বোধন করি। তো তোমাদের কিন্তু এই বিভক্তিগুলো খুব ভালো করে মনে রাখতে হবে। আর আমি তোমাদের যেখানে দেখিয়েছি কিছুক্ষণ আগে, বোঝালাম যে কো বিভক্তি দুই জায়গায় থাকলে হবে না, মিনিংটা বুঝতে হবে। ঠিক আছে? কর্মকারকেও কো বিভক্তি হয়, আবার সম্প্রদানও কো। সেরকমভাবে আমাদের কিন্তু করণ কারকে বিভক্তি হয় সে, আবার কিন্তু অপাদান কারক কিন্তু সে বিভক্তি হয়। তো এগুলো কি করে বুঝতে হবে? বাক্য পড়ে কিন্তু বুঝতে হবে। বাক্য পড়েই কিন্তু তোমাদের উদ্ধার করতে লাগবে যে এটা কোন কারক। ঠিক আছে? শুধুমাত্র এই জায়গাটা তোমাদের একটু সমস্যা হলে হতে পারে, কিন্তু আমি কিন্তু অনেকবার তোমাদের বুঝিয়ে দিলাম জিনিসটা। কেমন? এরপর আমরা কিন্তু বাক্যের মাধ্যমে জিনিসগুলো দেখবো, পুরোপুরি বাক্যের মাধ্যমে। দেখো প্রথমে আসে কি কর্তা কারক, বিভক্তি কি নে। যেমন দেখো এখানে কি দিয়েছে আমাদের, রাম ने रावण को मारा, राम ने रावण को मारा। তো দেখো বিভক্তির আগের শব্দটা অনুযায়ী কিন্তু কারক হবে। তো বিভক্তি নে থাকা মানে কোন কারক? একবারেই বলে দিবা কি, সেটা হচ্ছে কর্তা কারক। কারণ এখানে আছে কি কর্তা নিজে কাজ করছে। আমরা কিছুক্ষণ আগে দেখলাম না, এই যে কাজ করে। তো এখানে কাজ করছে কে? রাম, এর নিচেই দাগ দেওয়া আছে, তার মানে এটাই হবে আমাদের কি কর্তা কারক। রাহুল ने ফুটবল ম্যাচ জিত লিয়া, রাহুল কি করেছে? ফুটবল ম্যাচ জিতেছে। তাহলে নে বিভক্তি, এখানে ফুটবল ম্যাচ জেতার কাজটা করেছে কে? রাহুল। তাহলে এটা কর্তা কারক। বিভক্তি দেখো বুঝতে পারছি আমরা। যার নিচে দাগ দেওয়া থাকবে তাকে দেখে বুঝতে হবে এটা কোন কারক। এখানে কর্তার নিচে দাগ দেওয়া আছে, তার মানে কি কর্তা কারক, তাই না? এরপরে আসবে কর্ম। কর্ম মানে হচ্ছে বিভক্তি কো, তার মানে এখানে কর্মের নিচে দাগ দেওয়া থাকবে, যেমন রাবণ কো। ঠিক আছে? তারপরে হচ্ছে বেটে কো। তাহলে এগুলো হচ্ছে কি কর্ম, কারণ কর্ম মানেই হচ্ছে কাজের প্রভাবটা যার উপর পড়ছে। যেমন রাম ने रावण को मारा, তাহলে মারা কাজটা করলো কে? রাম। প্রভাব পড়লো কার ওপর? রাবণের ওপর। এবং বিভক্তিও আছে কো। তো এটা হচ্ছে আমাদের কি কর্ম কারক। সেম ভাবে পিতা ने अपने बेटे को बुलाया, তাহলে এখানে ডাকার কাজটা করলো কে? বাবা। তো এটা হচ্ছে কর্তা কারক। আর এই যে ডাকা কাজটার প্রভাব কার ওপর এসে পড়লো? বেটে কো, এর উপর এসে পড়লো না, ছেলের উপর এসে পড়লো না, তাহলে এটাই হচ্ছে আমাদের কর্মকারক। এই যে বলা আছে
কি বলেছি আমি প্রথমে, যার উপর কাজের প্রভাব পড়ে, এই তো ব্যাপার, তাই না? তোমার কিন্তু আন্ডারলাইন করে দেওয়া থাকবে, ঠিক আছে, আন্ডারলাইন করে কিন্তু দেওয়া থাকবে। আর অনেক সময় কি করবে, পুরো বাক্য দিয়ে বলবে এখানে কোন কারক আছে, ঠিক আছে। এবার দেখো করণ কারক। করণ কারক মানে কি, যার দ্বারা কাজ করা হচ্ছে, মানে কর্তা যার দ্বারা কাজ করছে। যেমন রাহুল নে রোহিত কো ডান্ডে সে, বিভক্তি আছে সে, ডান্ডে সে, তাহলে রাহুল রোহিতকে কি দিয়ে পিটিয়েছে, ডান্ডে সে, লাঠি দিয়ে, তাই না? তো এই যে দিয়ে দ্বারা, তাই না, এই যে সে দ্বারা, তাহলে এটা হচ্ছে কি করণ কারক, যার দ্বারা কাজ করছে। রাম নে রাবণ কো বান সে মারা, তাহলে তীর দিয়ে যে মেরেছে, তাহলে মারলো কি দিয়ে, কর্তা রাবণকে মারার কাজটা করলো কি দিয়ে, তীর দিয়ে। তাহলে যেটা দিয়ে কাজটা করলো ওটাই হচ্ছে আমাদের করণ কারক। দেখো এখানে বিভক্তি আছে সে। সেম ভাবে দেখো সম্প্রদান। সম্প্রদানের কারক কি আছে, কো আর হচ্ছে কে নিয়ে। কো নিয়ে কনফিউশন আমি কিছুক্ষণ আগে দূর করেছি। কো থাকা মানে শুধুমাত্র হবে না, তোমাকে বুঝতে হবে সেখানে কি বোঝাচ্ছে, সম্পর্ক কি। তার সঙ্গে সঙ্গে এখানে সম্প্রদান মানে এক তো দান করা বোঝাবে, তাই না? তো দান করা কিন্তু এখানে বোঝাবে, ঠিক আছে। আচ্ছা, এইবার যেমন তোমাদের আমি এখানে কিছুক্ষণ আগেই বোঝালাম, এই যে সম্প্রদানটা দান করা বোঝাবে, আর হচ্ছে যার জন্য কাজ করা তাকেও কিন্তু বোঝাবে, ঠিক আছে। সম্প্রদান যার জন্য কাজ করা হয়। তো দেখো সম্প্রদান को और अच्छे के लिए। सुमित ने मोहन को एक कार दिया, তাহলে এখানে সুমন ने मोहन को एक कार दिया, তাহলে এইখানে দান করা বোঝাচ্ছে না, কোনো কিছু দেওয়া মানে কি দান করা বোঝাচ্ছে না। তাহলে দান করা বোঝালো, দান করলো কাকে, মোহনকে, মোহনের জন্য করলো, তো ওটা কি আমাদের হচ্ছে সম্প্রদান, নাকি কর্ম। কর্ম হলে কিন্তু দান করা বোঝাতো না, বোঝা গিয়েছে। এখানে কিন্তু সরাসরি একটা দান করার সেন্স আছে। আর কর্ম হলে কি কাজের প্রভাব পড়তো, কাজের প্রভাবটা পড়তো তার উপর। মোহন আপনি মাকে লিয়ে শাড়ি লায়া, তাহলে মাকে লিয়ে, সরাসরি কে লিয়ে বুঝতে পারছি বিভক্তি দেখে, এটা হচ্ছে কি সম্প্রদান কারক। আর এখানেও কিন্তু মোহন তার মায়ের জন্য কিন্তু কাজটা করলো, কর্তা কিন্তু যার জন্য, মানে কি তার মায়ের জন্য, কর্তা হচ্ছে মোহন, মোহন তার মায়ের জন্য কাজ করলো, এবং কে লিয়ে, এই জন্য কিন্তু আমরা বুঝতে পারলাম যে এটা হচ্ছে আমাদের কি সম্প্রদান। এক তো কাজ করা হবে অন্যের জন্য, আর একটা দান বোঝাবে, তাই না? এখানে কিন্তু কাজের প্রভাবের কিন্তু কোনো ব্যাপার নেই, এই জিনিসটাই মনে রাখতে হবে। তারপরে কি অপাদান কারক। এবার অপাদান কারক জিনিসটা কি, তো এখানে কিন্তু আমাদের বিভক্তি থাকবে সে, তাই না, বিভক্তি থাকবে সে। আর অপাদান মানে হচ্ছে কি, এখানে হচ্ছে কোনো কিছু বিচ্ছেদ বা উৎপন্ন হওয়া বোঝাবে, বিচ্ছেদ কিংবা উৎপন্ন, ঠিক আছে। যেমন দেখো পেড় সে পত্তে গিরতে হে, তাহলে এই যে গাছ থেকে যে পাতা পড়ে, তাহলে এখানে কি বিচ্ছেদ হওয়া বোঝাচ্ছে না, বিচ্ছেদ হওয়া বোঝাচ্ছে কিনা, অবশ্যই বোঝাচ্ছে। এবং বিভক্তি আছে সে, তো এটা হচ্ছে আমাদের কি অপাদান কারক। কোন কারক, অপাদান কারক। সেম ভাবে মোহন ঘোড়ে সে গির গয়া, তাহলে ঘোড়ে সে, তাহলে এখানে কি ঘোড়া থেকে পড়ে গেল, বিচ্ছেদ হওয়া বোঝাচ্ছে না। এবং এখানে বিভক্তি আছে সে, তার মানে এটা হচ্ছে কি বিচ্ছেদ, আর হচ্ছে বিভক্তিও সে, তার মানে এটা অপাদান কারক। তোমাদের জিনিসগুলো মনে রাখতে হবে, কেমন, একদমই কিন্তু সহজ। আর অবশ্যই নিচে এরকম করে আন্ডারলাইন করে দেওয়া থাকবে, অনেক সময় বাক্য দেওয়া থাকবে, শুধুমাত্র এটাও হতে পারে। তাহলে সম্বন্ধ, সম্বন্ধ মানে তো বুঝতেই পারো কারোর সঙ্গে সম্পর্ক বোঝাবে, এই বিভক্তিগুলো থাকবে। যেমন ইয়ে নীলিমা কা বেটা হে, তা নীলিমা কা, তো এখানে আমাদের সম্বন্ধ বোঝাচ্ছে। ইয়ে রাজ কি কিতাব হে, তাহলে এখানে রাজের সঙ্গে কিতাবের সম্পর্ক বোঝাচ্ছে কি দিয়ে, এই যে কি, তাহলে এগুলো থাকা মানে, বিভক্তিগুলো থাকা মানে সেগুলো হচ্ছে কোন কারক, সেগুলো হচ্ছে আমাদের সেগুলো কিন্তু সম্বন্ধ কারক। কোন কারক, সম্বন্ধ কারক। একদমই সহজ, বেশি টাইম নিচ্ছে না এখানে। অধিকরণ কারক, বিভক্তি হচ্ছে মে আর হচ্ছে কি পর, এখানে কিন্তু কাজের মনে করো স্থান কাল এগুলো কিন্তু বোঝাবে। যেমন রাজু ঘর পর बैठा है, তাহলে ঘর পর কোথায় বসে আছে, বসা কাজটা কোথায়, ঘরে, তাহলে স্থান বোঝাচ্ছে, স্থান বোঝানো মানে কি অধিকরণ কারক, তার সঙ্গে সঙ্গে বিভক্তি হচ্ছে কি পর। রোহিত কলকাতা মে হ্যায়, তাই রোহিত কোথায় আছে, কলকাতায় আছে, স্থান বোঝাচ্ছে কিনা, রোহিতের থাকার কাজটা কোথায় আছে, কলকাতায়, স্থান বোঝাচ্ছে, বিভক্তিও আছে মে, তো হয়ে গেল কি অধিকরণ কারক। যদি তুমি বিভক্তি আর হালকা কনসেপ্ট মনে রাখতে পারো তাহলে কিন্তু দেখা মাত্রই উত্তর করতে পারবে, কেমন, এটা আমি আগেই বলেছি। এরপরে
সম্বোধন, তাহলে তো কাউকে সম্বোধন করা হয়, কোনো ব্যক্তিকে ডাকা হয়, হে, আরে, আজি, তাই না? যেমন আরে সুরেশ, তাহলে এখানে কি সুরেশকে সম্বোধন করা হলো আরে দিয়ে। তো এরকম সম্বোধন বোঝালে তো আর কোনো কনসেপ্ট লাগানোর দরকারই নেই, সরাসরি সম্বোধন করো। হে ইয়াহা আও, যে হে দিয়েও কিন্তু এখানে কি বোঝাচ্ছে? হে দিয়েও কিন্তু এখানে সম্বোধন বোঝাচ্ছে। তো এখানে কিন্তু যেহেতু আমাদের এই শব্দগুলো দিয়ে কোনো কিছু সম্বোধন বোঝাচ্ছে, তার মানে এগুলো কিন্তু আমাদের সম্বোধন কারক হয়ে যাবে। তো তোমাদের কিন্তু আমি আজকে যে 8 প্রকারের যে হিন্দির কারক তা কিন্তু আমি পুরোপুরি কিন্তু তোমাদের বোঝালাম উদাহরণ প্লাস হচ্ছে কনসেপ্ট দিয়ে, এবং যেই যেই জায়গায় তোমাদের সমস্যা হতে পারে তা নিয়ে কিন্তু আমি বিস্তারিতভাবে আলোচনাও করে দিলাম, যে কোন জায়গাগুলো সমস্যা হতে পারে। কো 2 জায়গায় আছে, সে 2 জায়গায় আছে। তো এর কিন্তু যে কনসেপ্টটা আমি তোমাদের বলেও দিয়েছি এবং এখানে কিন্তু লিখেও দিয়েছি। কেমন? এগুলো একটু ভালো করে দেখে নিবে, আশা করি কোনো রকম সমস্যা তোমাদের হবে না। ঠিক আছে? আর যদি এরপরেও কোনো সমস্যা হয় তোমরা অবশ্যই এই ভিডিওটি তোমরা আবার প্রথম থেকে দেখবে। দেখার পরেও যদি কোনো রকম ডাউট থাকে তো অবশ্যই তোমরা আমাকে কমেন্টের মাধ্যমে জানাবে। তো আজকের এই ক্লাসটি আর বেশি বাড়াচ্ছি না, ক্লাসটি আমি এখানেই সমাপ্ত করছি। আবার দেখা হচ্ছে পরের ক্লাসে।